হ্যালো, কেমন আছো বন্ধুরা? ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এই সুন্দর ফ্রি ব্যাচটির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ফ্রি ব্যাচটির 6 নম্বর ক্লাস এবং আজকের ভিডিওতে আমরা দেখব দ্য বেট, যেটা লিখেছেন অ্যান্টন চেখভ, তার প্রথম পর্ব। তার সাথে পড়ার শেষে আমরা সুন্দরভাবে এমসিকিউগুলোকেও সলভ করব, যাতে তোমাদের অনেক দিন ধরে এই পড়াটা মনে থাকে। আর শুধুমাত্র যে আমি তোমাদের টেক্সট পড়াবো এমনটা নয়, এর সুন্দর যে ফ্রি পিডিএফটা সেটাও আমি তোমাদেরকে প্রোভাইড করব। আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, তাদের অবশ্যই বলবো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ একটা ভিডিওতে এত ডিটেলসের সাথে পড়ানো তোমরা খুব কম জায়গাতেই পাবে। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখার পর যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকারে লাগে, অবশ্যই নিচে একটি মিষ্টি কমেন্ট করে দিও। তাহলে চলো শুরু করা যাক অ্যান্টন চেখভের লেখা দ্য বেটের সুন্দর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যেহেতু এবারে তোমাদের 40 নম্বরের এমসিকিউ হবে, তাই শুরুতেই অথর অ্যান্ড অ্যাবাউট দ্য টেক্সট পার্ট সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া উচিত। চলো প্রথমে আমরা অথর সম্বন্ধে কিছু কথা জেনে নিই। লেখক অ্যান্টন চেখভের ফুল নেম, পুরো নাম হলো অ্যান্টন প্যাভলোভিচ চেখভ। তিনি জন্মগ্রহণ করেন 29শে জানুয়ারি 1860 সালে তাগানরগ নামক রাশিয়ার একটি জায়গায় এবং মারা যান 15 জুলাই 1904 সালে জার্মানির বার্ডেনভাইলার শহরে। প্রফেশন বা পেশাগত দিক থেকে তিনি ডক্টর এবং রাইটার ছিলেন। ফ্যামিলির দিক থেকে দেখতে গেলে বর্ন ইনটু এ পুয়ার ফ্যামিলি, তিনি একটি গরিব ঘরে জন্মগ্রহণ করেন। ফাদার ওয়াজ এ গ্রসার, বাবা একজন দোকানি ছিলেন, অ্যান্ড মাদার ওয়াজ এ স্টোরি টেলার, এবং মা গল্পকথক ছিলেন। এডুকেশনের দিক থেকে দেখতে গেলে তিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন মেডিসিনের ওপর ফ্রম মস্কো ইউনিভার্সিটি, মস্কো বিশ্ববিদ্যালয় থেকে 1884 সালে। লিটারারি ক্যারিয়ার, সাহিত্যিক জীবন, রোড শর্ট হিউমারাস পিসেস অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র অবস্থায় তিনি ছোট ছোট হাস্যরসাত্মক লেখা লিখেছিলেন। লেটার গ্র্যাজুয়ালি ফোকাসড অন ডিপ অ্যান্ড ফিলোসফিক্যাল স্টোরিজ, পরবর্তীকালে তিনি ধীরে ধীরে গভীর এবং দার্শনিক গল্প লেখার ওপর মনোনিবেশ করেন। এরপর হিজ ফেমাস প্লেস, তার বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে দ্য সিগাল, আঙ্কেল ভানিয়া, থ্রি সিস্টার্স, দ্য চেরি অর্চার্ড এবং দ্য বেট, যেটা এবারে আমাদের টেক্সটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার লেখকের স্পেশালিটি কী ছিল? হিজ শর্ট স্টোরিজ, তার ছোট গল্পগুলি, ওয়ার ক্যারেক্টারাইজড বাই দেয়ার কনসাইজ, তাদের ছোট আকারের জন্য প্রচলিত ছিল, ইয়েট ডিপলি লাইফ অ্যাফার্মিং প্রেজেন্টেশন, তার সত্ত্বেও গভীরভাবে জীবনের দৃঢ়তাগুলোকে উপস্থাপনা করত। এছাড়া তিনি বিবাহ করেছিলেন অ্যাক্ট্রেস ওগলা নিপারকে 1901 সালে। ব্যাস, লেখকের সম্বন্ধে আমাদের এতটুকু জানলেই চলবে। এবার আমরা গল্পটি বিষয়ে কিছু কথা জেনে নিই। প্রথমত, এই গল্পটির টাইটেল দ্য বেট। অথর হচ্ছেন অ্যান্টন প্যাভলোভিচ চেখভ। রিটেন, লেখা হয়েছে 1889 সালে। ফার্স্ট পাবলিশড, প্রথম প্রকাশ করা হয় ইন দ্য রাশিয়ান নিউজ পেপার নভয়ে ভেম্মা। এটা একটি রাশিয়ান ভাষা, যেটার ইংরাজি করলে হবে নিউ টাইমস, ইন ডিসেম্বর 1889 সালের ডিসেম্বর মাসে। এরপর জনরা, অর্থাৎ কি ধারায় বা কীরকমভাবে গল্পটা লেখা, এটা একটা শর্ট স্টোরি, আর তার সাথে ফিলোসফিক্যাল ফিকশন। ফিলোসফিক্যাল মানে দর্শন বিষয়ক, আর ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, যেটা কল্পনা করে লেখা হয়। তো এটা অবশ্যই মনে রাখবে যে এটা হচ্ছে একটা শর্ট স্টোরি আর তার সাথে ফিলোসফিক্যাল ফিকশন। এরপর গল্পের সেটিংস, অর্থাৎ পটভূমি বা যেখানে গল্পটা গড়ে উঠেছে, সেটা হচ্ছে দ্য ব্যাংকার এস্টেট ইন রাশিয়া, অর্থাৎ ব্যাংকার মানে ব্যাংকের কর্মকর্তা এবং রাশিয়ার মধ্যে তার যে সম্পত্তি, সেটার ওপর ভিত্তি করেই এই পুরো গল্পটা গড়ে উঠেছে। ওভার এ স্প্যান অফ 15 ইয়ার্স, 15 বছর সময় ধরে। এর পরের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ লেখক কিভাবে গল্পটিকে বা কাহিনীটিকে বলেছেন। তো দ্য বেট হচ্ছে একটি থার্ড পার্সন ন্যারেটিভ, অর্থাৎ এখানে আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে দেখব সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে। গল্পের মধ্যে দুটো মেন ক্যারেক্টার আছে, একটা হচ্ছে দ্য ব্যাংকার আর একটা হচ্ছে দ্য লয়ার। ব্যাংকারকে এখানে ওয়েলদি অর্থাৎ ধনী, প্রাউড গর্বিত, ইম্পালসিভ অর্থাৎ আবেগপ্রবণ, অ্যান্ড লেটার গিল্ট রিডেন এবং পরে অপরাধ বোধে ভুগছে এমন একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে। এবং দ্য লয়ার অর্থাৎ একজন আইনজীবীকে ইয়ং, তরুণ, আইডিয়ালিস্টিক, আদর্শবাদী, দেন স্পিরিচুয়ালি অ্যাওকেন্ড, তারপর আধ্যাত্মিকভাবে জাগ্রত, এরকম একজন ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে। এরপর লাস্ট যে পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থিম কিওয়ার্ডস,
অর্থাৎ গল্পের মধ্যে দিয়ে আমরা কি থিম অর্থাৎ বিষয়বস্তুকে ফুটে উঠতে দেখব। প্রথমেই আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্নতা। আমরা দেখব একজন কিভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাবো হিউম্যান সাফারিং, মানুষের দুর্ভোগ। এরপর পাবো ইন্টেলেকচুয়ালিজম অর্থাৎ বুদ্ধিমত্তা। এরপর ট্রান্সফরমেশন অর্থাৎ কোনো একটা মানুষের রূপান্তরণ, এবং সবশেষে পাবো মোরালিটি অর্থাৎ নৈতিকতা। তো এগুলোকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। যদি এমসিকিউতে থিম আসে এর মধ্যে যে কোনো অপশন থাকলে তোমরা চুজ করে নেবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, যেটা আমি গ্রিন কালারে হাইলাইট করেছি সেগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো রেড কালারে হাইলাইট করেছি সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। চলো এবার আমরা যে গল্পটা পড়ব সেটা সম্বন্ধে একটু সারসংক্ষেপ অর্থাৎ ছোট্ট করে জেনে নিই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একজন ব্যাংকার আর এক তরুণ আইনজীবীর মধ্যে বিতর্ক হয়, মৃত্যুদণ্ড ভালো নাকি আজীবন কারাবাস। আইনজীবী বলে বেঁচে থাকাই ভালো, মৃত্যু নয়, কিন্তু ব্যাংকার বলে মৃত্যুদণ্ডই ভালো। তখন তারা বাজি ধরে, আইনজীবী যদি 15 বছর একা একটি কক্ষে থাকতে পারে তবে ব্যাংকার তাকে 20 লক্ষ রুবেল দেবে। আইনজীবী সেই শর্তে রাজি হয় এবং বন্দি জীবনে প্রবেশ করে। প্রথমে একাকিত্ব এবং কষ্ট পেলেও পরে বই, সঙ্গীত, ধর্ম এবং বিজ্ঞান পড়ে জ্ঞান অর্জন করতে থাকে। 15 বছর শেষে ব্যাংকার দেউলিয়া হওয়ার ভয়ে আইনজীবীকে হত্যা করতে চায়, কিন্তু আইনজীবী শেষ রাতে একটি চিঠি রেখে জানায় সে অর্থ চায় না, কারণ সে সব কিছুর প্রতি আসক্তি হারিয়েছে। চূড়ান্ত সময়ের 5 মিনিট আগে সে কক্ষ ত্যাগ করে এবং বাজির টাকা না নিয়ে চলে যায়। এখান থেকে আমরা মূল শিক্ষা পাবো যে জ্ঞান ও আত্মিক উন্নতি অর্থ ও সম্পদের চেয়ে অনেক বেশি বড়। জীবনযাত্রার প্রকৃত উদ্দেশ্য হলো আত্ম উপলব্ধি। গল্পটা পড়লে প্রথমে মনে হবে খামখেয়ালি বা মজার কোনো একটা গল্প, কিন্তু শেষে এর যে আধ্যাত্মিক ধারণা আমাদেরকে দেয়া হয় সেটা আমাদের জীবনে কাজে লাগাতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা টেক্সটটার সহজ লাইন বাই লাইন বাংলা মিনিং আর তার সাথে তার ডিটেলড ভোকাবুলারি দেখে নিই। পড়ার মাঝখানে কোথাও বুঝতে না পারলে শুরুতেই বলে রাখছি, তোমাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে সমস্ত কিছু জেনে নিতে পারো। এটা ছিল এ ডার্ক অটম নাইট, একটি অন্ধকার শরতের রাত। দ্য ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংকারটি, ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, হাঁটছিলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, হি স্টাডি, তার অধ্যয়ন কক্ষ বা পড়ার ঘরে, অ্যান্ড রিমেম্বারিং হাউ, এবং মনে করছিলেন কিভাবে 15 ইয়ার্স বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি, তিনি একটি দাওয়াত বা পার্টি দিয়েছিলেন। ওয়ান অটম ইভিনিং, এক শরতের সন্ধ্যায়, দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক প্রতিভাবান মানুষ ছিলেন, অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং সেখানে আকর্ষণীয় আলোচনা হয়েছিল। অ্যামাং আদার থিংস, অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, তারা মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা করছিল। বন্ধুরা, এখানে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড বা ফাঁসি। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে বেশিরভাগজন। পরের পেজে, অ্যামাং হুম, যাদের মধ্যে, ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, এখানে জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক বা সংবাদপত্রের কর্মচারী, এবং ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিজীবী, যাদের মধ্যে অনেকেই সাংবাদিক এবং জ্ঞানী মানুষ ছিলেন। ডিসঅ্যাপ্রুভড অফ ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করেননি। দে কনসিডার্ড, তারা মনে করতেন, দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট, এই ধরনের শাস্তিকে, আউট অফ ডেট, পুরনো ধ্যান ধারণার, ইমোরাল, অনৈতিক, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেটস, এবং খ্রিস্টান রাজ্যগুলির জন্য অপ্রয়োজনীয়। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের কারোর মতে, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়্যার, মৃত্যুদণ্ডকে সর্বত্রই পরিবর্তন করা উচিত বাই ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, জীবনভর কারাদণ্ডের দ্বারা। এখানে ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাদণ্ড। চলো এবার আমরা যতদূর অবধি পড়লাম একবার সংক্ষেপে কল্পনা করে নিই। একটি অন্ধকার শরতের রাতে এক বৃদ্ধ ব্যাংকার তার ঘরে হাঁটছিলেন এবং 15 বছর আগের একটি শরতের সন্ধ্যার কথা মনে করছিলেন, যেদিন তিনি একটি ভোজসভার আয়োজন করেছিলেন। সেখানে অনেক জ্ঞানী ও সাংবাদিক ছিলেন যারা মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা করেন। বেশিরভাগের মতে মৃত্যুদণ্ড পুরনো ও অনৈতিক
এবং খ্রিস্টান রাষ্ট্রে এর ব্যবহার ঠিক নয়। তারা মনে করতেন এর বদলে সারা বিশ্বে আজীবন কারাবাস চালু হওয়া উচিত। এরপর আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে একমত নই, সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, বললেন তাদের আপ্যায়নকারী ব্যাংকার লোকটি। আই হ্যাভ নট ট্রাইড, আমি চেষ্টা করিনি আইদার দ্য ডেথ পেনাল্টি, না মৃত্যুদণ্ড, অর এমপ্রিজনমেন্ট ফর লাইফ, আর না আজীবন কারাদণ্ড, বাট কিন্তু ইফ ওয়ান মে জাজ এ পায়োরি, যদি কেউ আগে থেকে বিচার করে ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, তাহলে মৃত্যুদণ্ড বেশি নৈতিক, অর মোর হিউম্যান এবং বেশি মানবিক দ্যান এমপ্রিজনমেন্ট ফর লাইফ, আজীবন কারাদণ্ডের থেকে। বন্ধুরা, এখানে পায়োরি মানে হচ্ছে অভিজ্ঞতা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া এবং হিউম্যান মানে হচ্ছে মানবিক বা দয়ালু। এরপর দ্য ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড একজন মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিন্তু আজীবন কারাবাস কিল হিম স্লোলি, তাকে ধীরে ধীরে মেরে ফেলে। এরপর ব্যাংকার জিজ্ঞাসা করছে হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান, কোন শাস্তিদাতা বেশি মানবিক। এখানে এক্সিকিউশনার মানে মৃত্যুদণ্ড কার্যকারী ব্যক্তি বা শাস্তিদাতা। তিনি জিজ্ঞাসা করছেন কোন শাস্তিদাতা বেশি মানবিক, হি হু কিলস ইউ, যিনি তোমাকে মেরে ফেলে ইন এ ফিউ মিনিটস, কয়েক মিনিটে, অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, আর নাকি তিনি যিনি তোমার জীবনটাকে ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, বহু বছরের মধ্যে ধীরে ধীরে টেনে বার করে নেন। সংক্ষেপে বললে ব্যাংকার অতিথিদের সাথে একমত হননি। তিনি বলেন যদিও তিনি নিজের জীবনে মৃত্যুদণ্ড বা আজীবন কারাবাসের অভিজ্ঞতা নেননি, তবুও তিনি মনে করেন মৃত্যুদণ্ড বেশি নৈতিক ও মানবিক, কারণ মৃত্যুদণ্ডে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু আজীবন কারাবাসে একজন মানুষকে ধীরে ধীরে কষ্ট দিয়ে শেষ করে দেওয়া হয়। তাই তার মতে দ্রুত মৃত্যুই বেশি দয়ালু উপায়। বন্ধুরা, কিছু কিছু জায়গায় হয়তো আমি ওয়ার্ড নোটকে হাইলাইট করতে ভুলে গেছি, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা স্লাইডের পাশেই তার ওয়ার্ড নোটগুলোকে খুব সুন্দরভাবে ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি, যাতে তোমাদের পরে কোনো রকম পড়ার অসুবিধা না হয়। কোনো ওয়ার্ড নোট আমি মিস করে গেলেও তোমরা পাশে স্লাইড থেকে দেখে নিও। চলো এরপরে দেখা যাক বোথ আর ইকুয়ালি ইমোরাল, উভয়ই সমান অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস, মন্তব্য করলেন তাদের মধ্যেই একজন অতিথি। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ দুজনেরই লক্ষ্য এক, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবনকে কেড়ে নেওয়া। বন্ধুরা, এখানে অবজার্ভ মানে হচ্ছে মন্তব্য করা বা লক্ষ্য করা, এবং টেক অ্যাওয়ে মানে হচ্ছে কেড়ে নেওয়া বা সরিয়ে নেওয়া। এরপরে তিনি আরও বলছেন দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো আর ঈশ্বর নয়। ইট হ্যাজ নো রাইট, এটার কোনো অধিকারই নেই টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর, যা ফেরত দিতে পারে না তা কেড়ে নেওয়ার। হোয়েন ইট ওয়ান্টস টু, যখন খুশি তখন। অ্যামং দ্য গেস্টস ওয়াজ এ ইয়ং লয়ার, অতিথিদের মধ্যে একজন তরুণ আইনজীবী ছিলেন। এ ইয়ং ম্যান অফ 5 and 20, যার বয়স ছিল 25 বছর। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন হি সেড, যখন তার মতামত নেওয়া হলো তিনি বললেন দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স। এখানে সেন্টেন্স মানে কিন্তু কোনো বাক্য নয়, সেন্টেন্স মানে দণ্ডাদেশ বা সাজা। দ্য ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড, অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স এবং আজীবন কারাদণ্ড আর ইকুয়ালি ইমোরাল, উভয়ই সমান অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ, তবে যদি আমাকে বেছে নিতে হতো বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, মৃত্যুদণ্ড আর আজীবন কারাদণ্ডের মধ্যে, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, তাহলে আমি অবশ্যই দ্বিতীয়টাকে অর্থাৎ আজীবন কারাদণ্ডটাকেই বেছে নিতাম। এরপর তিনি বলছেন টু লিভ এনি হাউ, যেরম করেই হোক বেঁচে থাকা, ইজ বেটার দ্যান নট অ্যাট অল, না বেঁচে থাকার চেয়ে ভালো। চলো এবার আমরা যতটুকু পড়লাম একবার সংক্ষেপে দেখে নিই। একজন অতিথি বললেন মৃত্যুদণ্ড এবং আজীবন কারাবাস দুটোই সমানভাবে অনৈতিক, কারণ দুটোই মানুষের জীবন কেড়ে নেয়। তার মতে রাষ্ট্র তো আর ঈশ্বর নয়, তাই তার এমন কিছু কেড়ে নেওয়ার অধিকারও নেই যা সে ফেরত দিতে পারবে না। সেখানে উপস্থিত একজন 25 বছর বয়সী তরুণ আইনজীবী বললেন যদিও তিনি উভয় শাস্তিকেই অনৈতিক মনে করেন, তবুও বেছে নিতে হলে তিনি আজীবন কারাবাসকেই বেছে নেবেন, কারণ তার মতে যেভাবেই হোক বেঁচে থাকা না বেঁচে থাকার চেয়ে অনেক ভালো।
এরপর এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটি উত্তেজনাপূর্ণ আলোচনা শুরু হলো। লাইভলি মানে হচ্ছে এখানে প্রাণবন্ত বা উত্তপ্ত, এবং ডিসকাশন মানে হচ্ছে আলোচনা বা বিতর্ক। দ্য ব্যাংকারটি হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, যিনি তখন আরও তরুণ এবং চঞ্চল ছিলেন, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, হঠাৎই উত্তেজনায় তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। বন্ধুরা, এখানে ক্যারিড আউট মানে হচ্ছে উত্তেজনায় নিজেকে হারিয়ে ফেলা বা নিয়ন্ত্রণ হারানো। হি স্টাক দ্য টেবিল, তিনি টেবিলে আঘাত করলেন। উইথ হিজ ফিস্ট, তার মুঠো দিয়ে। এখানে স্টাক ওয়ার্ডটি হচ্ছে স্ট্রাইকের পাস্ট ফর্ম। স্ট্রাইক মানে আমরা সবাই জানি ধাক্কা মারা বা আঘাত করা, আর ফিস্ট মানে হচ্ছে মুঠো বা ঘুষি। এরপর তিনি যেটা করলেন সেটা হচ্ছে অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং তরুণকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, ইটস নট ট্রু, এটা ঠিক নয়। আই উইল বেট ইউ 2 million, আমি তোমার সাথে 2 মিলিয়ন টাকার বাজি ধরছি। ইউ উডন্ট স্টে, তুমি থাকতে পারবে না। ইন সলিটারি, একাকী, কনফাইনমেন্ট ফর 5 years, 5 বছর বন্দি হয়ে। বন্ধুরা, এখানে শাউটেড মানে হচ্ছে চিৎকার করা বা উচ্চস্বরে বলা, এবং আমরা সবাই জানি 1 million মানে হচ্ছে 10 লক্ষ, তাই 2 million মানে হচ্ছে 20 লক্ষ। এর সাথে সলিটারি মানে হচ্ছে একাকী বা নির্জন, এবং কনফাইনমেন্ট মানে হচ্ছে আবদ্ধ বা বন্দি অবস্থা। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি আপনি সত্যিই তা সিরিয়াসলি বলেন। এখানে আর্নেস্ট মানে হচ্ছে সিরিয়াসলি বা আন্তরিকভাবে। সেড দ্য ইয়ং ম্যান, তখন তরুণটি বলল, আই উইল টেক দ্য বেট, আমি বাজিটি স্বীকার করলাম। বাট আই উড স্টে নট 5 but 15 years, কিন্তু আমি 5 নয় 15 বছর একা বন্দি হয়ে থাকব। চলো এবার আমরা যতটুকু পড়লাম একবার সংক্ষেপে দেখে নিই। আলোচনা গরম হয়ে উঠল। তখনকার দিনের তরুণ ও চঞ্চল ব্যাংকার হঠাৎই উত্তেজনায় টেবিলে ঘুষি মারলেন এবং তরুণ আইনজীবীর উদ্দেশ্যে বললেন, তুমি 5 বছর একাকী বন্দি থাকতে পারবে না, আমি 2 মিলিয়ন টাকা বাজি ধরছি। তরুণ আইনজীবীটি শান্তভাবে জবাব দিলেন, যদি আপনি সত্যিই বাজি ধরেন তাহলে আমি শুধু 5 বছর কেন 15 বছর বন্দি থাকতে রাজি আছি। এরপরে 15 ডান, 15 বছর তো ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার চিৎকার করে বললেন। বন্ধুরা, ক্রাই বা যার পাস্ট ফর্ম ক্রাইড, এর মানে শুধু কাঁদা নয়, এর মানে চিৎকার করাও হয়। জেন্টলম্যান, আই স্টেক 2 million, সবার সামনে বলছি আমি 20 লক্ষ টাকা বাজি রাখছি। এখানে স্টেক মানে হচ্ছে বাজি রাখা বা দাও লাগানো। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়ং ম্যান। ঠিক আছে, আপনি আপনার টাকা বাজি রাখুন আর আমি রাখছি আমার স্বাধীনতা, বলল যুবকটি। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, আর এই পাগলাটে এবং অর্থহীন বাজিটা বাস্তবে পরিণত হলো। এখানে ওয়াইল্ড মানে হচ্ছে পাগলাটে এবং সেন্সলেস মানে অর্থহীন, আর ক্যারিড আউট যেটা হচ্ছে ক্যারি আউটের পাস্ট ফর্ম, এটা হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে বাস্তবায়ন করা বা কোনো কিছু সম্পন্ন করা। দ্য ব্যাংকার ওয়াজ স্পয়েলড অ্যান্ড ফিভোলাস, ব্যাংকার ছিলেন অবাধ্য ও অবুঝ প্রকৃতির। এখানে দুটি খুব সুন্দর ওয়ার্ড আছে, একটি হচ্ছে স্পয়েলড আর একটি হচ্ছে ফিভোলাস। স্পয়েলড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নষ্ট বা অবাধ্য। এটি দুটো অর্থে ব্যবহার করা হয়। নষ্ট হয়ে যাওয়া বোঝাতে ফুড বা কোনো কিছু বস্তুকে বোঝায়, এবং এর আরেকটি মানে হয় সেটা হচ্ছে অতিরিক্ত আদরে বকে যাওয়া বা অবাধ্য হওয়া। আর ফ্রিভোলাস এটিও হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ছেলে মানুষই বা গুরুত্বহীন। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকর্নিং, যার কাছে হিসেবের বাইরে লক্ষ লক্ষ টাকা ছিল। রেকর্নিং মানে হিসেব বা মূল্যায়ন করা। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে এই বাজিতে খুশি হয়েছিল। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, রাতের খাবারের সময় সে যুবককে নিয়ে ঠাট্টা করেছিল। অ্যান্ড সেড, আর বলেছিল, বন্ধুরা জেনে রাখো, সকালের খাবারকে যেমন আমরা ব্রেকফাস্ট বলি, সেরকমই রাতের হালকা খাবারকে আমরা সাপার বলি। চলো এবার একটু আমরা সংক্ষেপে দেখে নিই। একজন ধনী ব্যাংকার আর এক যুবক একটি অদ্ভুত বাজি ধরে। ব্যাংকার বলে সে 20 লাখ টাকা দেবে যদি যুবকটি 15 বছর একা থাকতে পারে। যুবক রাজি হয়ে যায়, সে তার স্বাধীনতা বাজি রাখবে, আর এদিকে ব্যাংকার রাখবে তার টাকা।
সবাই বেশ অবাক হলেও বাজিটা সত্যিই ধরা হয় এবং ব্যাংকার যে ছিল গর্বিত ও খামখেয়ালি এই বাজিতে খুব আনন্দ পায় এবং রাতের খাবারের সময় যুবককে নিয়ে হাসাহাসি করে। তিনি বলেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, ভালো করে ভাবো তরুণ, ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, যতক্ষণ পর্যন্ত সময় আছে। টু মি 2 মিলিয়নস আর এ ট্রাইফেল, আমার কাছে 2 মিলিয়ন হচ্ছে তুচ্ছ টাকা। এখানে ট্রাইফেল মানে হচ্ছে তুচ্ছ বিষয় বা ছোটোখাটো জিনিস। বাট ইউ আর লুজিং 3 or 4, কিন্তু তুমি হারাচ্ছ 3 বা 4টি অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, তোমার জীবনের সেরা বছরের মধ্যে। আই সে 3 or 4, আমি বলছি 3 বা 4 বছর, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ তুমি তার বেশি থাকতেই পারবে না। ডোন্ট ফরগেট আইদার, আর এটা ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি হতভাগ্য মানুষ, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, স্বেচ্ছায় বন্দি হওয়া, ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বেয়ার, সহ্য করা অনেক বেশি কঠিন, দ্যান কম্পালসারি, বাধ্যতামূলকভাবে বন্দি হওয়ার চেয়ে। এখানে ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে, আর কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দিত্ব বা সীমাবদ্ধতা, এবং কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক। সংক্ষেপে বললে ব্যাংকার তরুণ আইনজীবীকে বলছেন, তুমি এখনও সময় থাকতে ভালো করে ভেবে দেখো, আমার জন্য কোটি টাকা তেমন কিছু নয়, কিন্তু তুমি তোমার জীবনের সেরা কয়েকটা বছর হারাতে যাচ্ছ। স্বেচ্ছায় বন্দি থাকা জিনিসটা জোর করে বন্দি থাকার থেকেও অনেক বেশি কষ্টকর। এরপর দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট, এই চিন্তাটা যেটাতে তোমার অধিকার আছে, টু স্টেপ আউট ইন লিবার্টি, যে তুমি ইচ্ছা করলেই সহজেই বের হয়ে যেতে পারো, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে, উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স, এই চিন্তাটাই তোমার বন্দি জীবনকে অসহ্য করে তুলবে বা বিষিয়ে তুলবে। ইন প্রিজন, জেলের ভেতরে। আই অ্যাম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এবং এখন ব্যাংকার ওয়াকিং টু ফ্রো, এদিক ওদিক হাঁটছিলেন, রিমেম্বার্ড অল দিস, এইসব কথা মনে পড়ছিল তার। সংক্ষেপে বললে ব্যাংকার মনে করতে লাগলেন, তিনি এক সময় বলেছিলেন, তুমি যে কোনো সময় বের হতে পারো, এই চিন্তাই তোমার বন্দি জীবনকে বিষিয়ে দেবে। এখন তার সেই সমস্ত বলা কথাই মনে পড়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে খেয়াল রাখবে, ফ্রো হচ্ছে একটি অ্যাডভার্ব এবং ওয়াকিং টু অ্যান্ড ফ্রো এর মানে হচ্ছে এদিক ওদিক হাঁটা। একটা না আমরা অনেকক্ষণই পড়লাম, চলো এবার একটু টপিক চেঞ্জ করা যাক। এতক্ষণ অবধি আমরা যা যা পড়লাম, দেখা যাক তোমরা এর মধ্যে কত কিছু মনে রেখেছো। আমি তোমাদের কিছু সহজ সহজ এমসিকিউ ধরবো, দেখা যাক তোমরা এই এমসিকিউরগুলির মধ্যে কতগুলি ঠিকঠাক বলতে পারছো আর কতগুলো পারছো না। এই কুইক রিকল টেস্টের শেষে তোমরা তোমাদের মোট স্কোর আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই পড়াটি বুঝতে পারছো কি পারছো না। চলো প্রথম প্রশ্নটা দেখা যাক। হোয়াট টাইম অফ ইয়ার ডাজ দ্য স্টোরি বিগিন ইন, বছরের কোন সময়ে এই গল্পটা শুরু হয়েছিল? অপশন এ সামার, অপশন বি অটম, অপশন সি উইন্টার, আর অপশন ডি স্প্রিং। প্রত্যেকটা প্রশ্ন আসার পর ভিডিওটাকে পজ করে তোমরা আনসারটিকে বেছে নেবে এবং তারপর আমার বলা আনসারটির সাথে ম্যাচ করবে। তো আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম একজন বৃদ্ধ ব্যাংকার শরৎ অর্থাৎ অটমের একটি অন্ধকার রাতে তার পড়াশোনার ঘরে পায়চারি করছিলেন। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন বি অটম। পরের প্রশ্ন, ওয়্যার ওয়াজ দ্য ব্যাংকার ওয়াকিং? তো আমরা এই সবে বললাম তিনি তার পড়াশোনার ঘরে অর্থাৎ স্টাডি রুমে হাঁটাহাঁটি করছিলেন। তো এখানে দেখো অপশন সিতে দেওয়া আছে আপ অ্যান্ড ডাউন হি স্টাডি, তো এই অপশানটি ঠিক হয়ে যাবে। আশা করছি তোমরা মনে করতে পারছো, যে কোনো টেক্সট পড়ার পর যদি আমরা তার এমসিকিউকে সঙ্গে সঙ্গে সলভ করে নিই তাহলে ওই টেক্সটটি আমাদের অনেক দিন ধরে মনে থাকবে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখা যাক। হাউ মেনি ইয়ার্স অ্যাগো ডিড দ্য ব্যাংকার হোস্ট এ পার্টি? কত বছর আগে ব্যাংকার একটি পার্টি হোস্ট করেছিলেন বা একটি পার্টি দিয়েছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন সি 15 ইয়ার্স বা 15 বছর আগে। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পিপল অ্যাটেন্ড দ্য ব্যাংকার্স পার্টি? অপশন এ অনলি লয়ার্স, অপশন বি ক্লেভার মেন অ্যান্ড ইন্টেলেকচুয়ালস, অপশন সি সোলজার্স, আর অপশন ডি হচ্ছে ফ্যামিলি মেম্বার্স।
তোমরা এমসিকিউ কিভাবে সলভ করবে এবং 40-এ 40 নাম্বার কিভাবে তুলবে সেটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, সেখানে আমি একটা মেথড তোমাদের শিখিয়েছিলাম, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন মেথড। অর্থাৎ 4টে অপশনের মধ্যে যে অপশনগুলো হবে না সেই অপশনগুলোকে আমরা বাতিল করে দেবো। যেমন এখানে অপশন ডি ফ্যামিলি মেম্বার্সের কোনো কথাই ছিল না, তো এটা বাতিল হয়ে যাবে। অপশন সি সোলজার্স, সৈনিকদের কোনো কথাই ছিল না, এটাও বাতিল হয়ে যাবে। আর অপশন এ অনলি লয়ার্স তো ছিল না, শুধুমাত্র যে লয়ার ছিল এমন তো নয়, তো এখানে অপশন এও বাতিল হয়ে যাবে। তাহলে অপশন বি পড়ে থাকবে ক্লেভার মেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান মানুষেরা এবং অভিজ্ঞ ব্যক্তিরা। তোমরা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকো, এখানে দেখো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো পরের প্রশ্নটা দেখা যাক। হোয়াট মেজর টপিক ওয়াজ ডিসকাসড অ্যাট দ্য পার্টি? ব্যাংকার এই যে পার্টিটা দিয়েছিল তার মধ্যে সবথেকে বেশি কোন টপিকটা নিয়ে আলোচনা হয়েছিল? অপশন এ রিলিজিয়ন অর্থাৎ ধর্ম নিয়ে, অপশন বি ইকোনমি অর্থনীতি নিয়ে, অপশন সি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড নিয়ে, আর অপশন ডি এডুকেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো এখানে আমরা জানি যে মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা হয়েছিল, তো অপশন সি ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক হয়ে যাবে। এরপর হোয়াট ওয়াজ দ্য মেজরিটি ওপিনিয়ন অ্যাবাউট দ্য ডেথ পেনাল্টি অ্যাট দ্য পার্টি? তো ওই পার্টির মধ্যে মৃত্যুদণ্ড নিয়ে সবার বেশিরভাগেরই মত কী ছিল? অপশন এ দে অ্যাপ্রুভড ইট, তারা এটাকে সমর্থন করেছিল। অপশন বি দে ডিসঅ্যাপ্রুভড অফ ইট, তারা এটাকে অসমর্থন করেছিল। অপশন সি দে ওয়ার আনডিসাইডেড, তারা স্থিরই করতে পারেনি। আর অপশন ডি দে ইগনোরড ইট, তারা এটাকে উপেক্ষা করেছিল। তো আমরা দেখেছিলাম যে বেশিরভাগ জনই এটাকে অসমর্থন করেছিল, যেটা এখানে অপশন বিতে দেওয়া আছে, তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। এরপর হোয়াট ওয়াজ দ্য সিটিং অফ দ্য ব্যাংকার্স মেমোরি ইন দ্য প্যাসেজ? অর্থাৎ এই প্যাসেজের মধ্যে ব্যাংকার তার মনের মধ্যে কি ভাবছিলেন? তো আমরা দেখেছিলাম যে তিনি একটি পার্টি দিয়েছিলেন 15 বছর আগে এবং সেটাকে নিয়েই তিনি ভাবছিলেন। তো এখানে দেখো অপশন সিতে দেওয়া আছে এ পার্টি অ্যাট হিজ হোম, তো এই অপশনটি ঠিক হয়ে যাবে। এরপর 8 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য মেজরিটি ডেসক্রাইব দ্য ডেথ পেনাল্টি? বেশিরভাগ জন মৃত্যুদণ্ড সম্পর্কে কি বলেছিল? তো আমরা দেখেছিলাম যে বেশিরভাগ জনই বলেছিল এটা হচ্ছে একটি পুরনো পন্থা এবং অনৈতিক। তো এখানে দেখো আউট অফ ডেট, যেটা আমরা আউটডেটেড বলে থাকি না, যে এটা আউটডেটেড হয়ে গেছে, পুরনো জিনিস হয়ে গেছে। তো দেখো এখানে অপশন সিতে দেওয়া আছে অ্যান্ড ইমোরাল এবং অনৈতিক, তো এখানে অপশন সি ঠিক হয়ে যাবে। এরপর 9 নম্বর প্রশ্ন, হোয়াট পানিশমেন্ট ডিড দ্য মেজরিটি বিলিভ শুড রিপ্লেস দ্য ডেথ পেনাল্টি? বেশিরভাগ জন কি ভেবেছিল মৃত্যুদণ্ডকে কোনটার সঙ্গে রিপ্লেস করা যাবে, কোনটার সাথে পরিবর্তন করা যাবে? তো বেশিরভাগ জনই মৃত্যুদণ্ডের পরিবর্তে কারাদণ্ডকেই বেশি চেয়েছিল। তাই জন্য এখানে অপশন বি দেখো ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কারাদণ্ড ফর লাইফ, সারা জীবনের জন্য, তো যাবজ্জীবন কারাদণ্ড যেটাকে বলা হয়, এখানে অপশন বিতে দেওয়া আছে, তো এটাই ঠিক হয়ে যাবে। এরপর হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স ওপিনিয়ন অ্যাবাউট দ্য ডেথ পেনাল্টি? এবার ব্যাংকারের কি মতামত ছিল এই মৃত্যুদণ্ডকে নিয়ে? অপশন এ হি এগ্রিড ইট ওয়াজ আউটডেটেড, তিনি সমর্থন করেছিলেন যে এটা পুরনো ধাঁচের হয়ে গেছে। তো তিনি তো সেরকম কোনো কিছুই বলেননি, তো এখানে অপশন এ হবে না। অপশন বিতে বলা হয়েছে হি থট, তিনি ভেবেছিলেন ইট ওয়াজ মোর মোরাল, এটা হচ্ছে আরও বেশি নৈতিক। হ্যাঁ, তিনি তো এটাই ভেবেছিলেন যে ডেথ পেনাল্টি হচ্ছে আরও বেশি নৈতিক ইমপ্রিজনমেন্টের থেকে, তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। এরপর হোয়াট ডিড দ্য ব্যাংকার হ্যাভ পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ দ্য পানিশমেন্টস? তো ব্যাংকারের কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল এই সমস্ত শাস্তিগুলো নিয়ে? অবশ্যই না, তার এরকম কোনো কিছুই এক্সপিরিয়েন্স ছিল না। তার মানে এখানে নো অপশনগুলি ঠিক হয়ে যাবে। দেখো অপশন বিতে আছে, অপশন ডিতে আছে। এছাড়া আমরা টেক্সটে পিওরাই কথাটা দেখেছিলাম, এর মানে হচ্ছে আগে থেকে কোনো কিছু ভাবা, তো এখানে অপশন বিতেই দেওয়া আছে, তো অপশন বি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্নে যাওয়া যাক। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডাজ এ পিওরাই মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যারাগ্রাফ? তো প্যারাগ্রাফের মধ্যে যে পিওরাই কথাটা ব্যবহার করা হয়েছে সেটা কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয়েছে? এটার উত্তর অপশন সি ফ্রম থিওরিটিক্যাল রিজনিং, এটা ঠিক হয়ে যাবে। কারণ প্রিওরাই মানেই হলো আগে থেকে সম্ভাব্য প্রভাব বা ফলাফল কি হবে সেটা পুরনো কোনো নীতি বা তথ্য থেকে আন্দাজ করা, সেটাকেই বলা হয় প্রিওরাই। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যাক, তুমি সারাদিন কোনো কিছু খাওনি, তার মানে আমি অনায়াসে বলতে পারবো যে তুমি ক্ষুধার্ত। এরপর 13 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার হুইচ পানিশমেন্ট কিলস স্লোলি? ব্যাংকারের মতে কোন শাস্তিটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে?
তো ব্যাংকার বলেছিলেন যে কারাদণ্ড হচ্ছে এমন একটা শাস্তি যেটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। তো এখানে অপশন বি লাইফ ইমপ্রিজনমেন্ট ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান? ব্যাংকারের মতে কোন শাস্তিদাতা বেশি মানবিক? অবশ্যই সে যে আসামিকে তৎক্ষণাৎ মেরে ফেলবে, যেটা এখানে অপশন এতে দেওয়া আছে, ওয়ান হু কিলস ইনস্ট্যান্টলি। পরের প্রশ্ন, হোয়াট ডিড ওয়ান গেস্ট সে অ্যাবাউট বোথ পানিশমেন্টস? তো সেই অতিথিদের মধ্যে একজন অতিথি এই দুটি শাস্তির ব্যাপারে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে দুটো শাস্তি হচ্ছে সমান অনৈতিক। তো এখানে অপশন সিতে দেওয়া আছে বোথ আর ইকুয়ালি ইমোরাল। পর 16 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য গেস্ট সে দ্য স্টেট ইজ নট? সেই অতিথিটি রাষ্ট্র সম্বন্ধে কি বলেছিলেন যেটা রাষ্ট্র নয়? তো তিনি বলেছিলেন যে রাষ্ট্র তো আর ভগবান নয়, তাই তার কাউকে মারার অধিকার নেই। তাই এখানে অপশন সি এ গড ঠিক হয়ে যাবে। এরপর 17 নম্বর প্রশ্ন, ওয়াই অ্যাকর্ডিং টু এ গেস্ট শুড দ্য স্টেট নট টেক লাইফ? এই সবেই আমরা বললাম যে একটি রাজ্য কারোর জীবন কেড়ে নিতে পারে না, কারণ সে সেটাকে আর ফিরিয়ে দিতে পারবে না। তো এখানে অপশন সিতে দেখো ইট ক্যান নট রিস্টোর ইট, এটা ঠিক হয়ে যাবে। এরপর 18 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাইট ওয়াজ ইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্যাসেজ? তো প্যাসেজের শুরুতেই কোন রাতের কথা বলা হয়েছিল? একদম ডার্ক আর অটামের নাইট ছিল একটা। তো এখানে অপশন সিতে দেওয়া আছে ডার্ক অ্যান্ড অটাম নাইট। এরপর 19 নম্বর প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ দ্য ইয়ং লয়ার মেনশনড ইন দ্য স্টোরি? যে তরুণ আইনজীবীর কথা এই গল্পের মধ্যে বলা হয়েছে তার বয়স কত ছিল? তার বয়স ছিল 25 বছর। তো এখানে অপশন বি 25 ঠিক হয়ে যাবে। এরপর হোয়াট অ্যামাউন্ট ডিড দ্য ব্যাংকার বেট উইথ দ্য ইয়ং ম্যান? তো আমরা দেখেছিলাম যে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ আর 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ। তো ব্যাংকার 20 লক্ষ টাকা বাজি রেখেছিলেন। অপশন সি 2 মিলিয়ন ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ইয়ং ম্যান এগ্রি টু স্টে ইন দ্য সলিটারি কনফাইনমেন্ট? একাকী জেলেতে তরুণ যুবকটি কত বছর থাকার জন্য রাজি হয়েছিল? তো ব্যাংকার তাকে 5 বছর থাকার কথা বলেছিল, কিন্তু সে যেচে বলেছিল যে আমি 15 বছর থাকতে রাজি আছি। তো এখানে অপশন সি 15 ইয়ার্স ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ব্যাংকার সে? ব্যাংকার কি বলেছিল ওয়াজ হার্ডার টু বেয়ার, সহ্য করা বেশি কঠিন, দেন কম্পালসারি কনফাইনমেন্ট, নিশ্চিত বন্দির থেকে? তো আমরা পড়েছিলাম যে ব্যাংকার বলেছিল নিশ্চিত বন্দির থেকে যদি কেউ স্বেচ্ছায় বন্দিটি স্বীকার করে নেয় তাহলে সেটা বেশি কষ্টকর হয় আর সেই সাজাকে ধীরে ধীরে বিষিয়ে তোলে। তো এখানে অপশন সি ভলেন্টারি অর্থাৎ স্বেচ্ছায়, আর কনফাইনমেন্ট মানে হচ্ছে কারাবাস, এই অপশনটি ঠিক হয়ে যাবে। দেখা যাক পরের প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স মুড অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য বেট? তো আমরা জানি যে তিনি সেই সময় অবাধ্য ও অবুঝ প্রকৃতির ছিলেন, যেটা এখানে অপশন সিতে দেওয়া আছে স্পয়েলড অ্যান্ড ফিবুলাস। পরের প্রশ্ন, ওয়াই ডিড দ্য ব্যাংকার সে থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান? কেন ব্যাংকার বলেছিল যে আরেকবার ভেবে দেখো তরুণ যুবক? তো এটার উত্তর অপশন ডি, হি থট দ্য লয়ার উড সাফার টু মাচ, এই অপশনটি ঠিক হয়ে যাবে। আরেকটা শেষ প্রশ্ন দেখা যাক, হোয়াট থট ডিড দ্য ব্যাংকার সে উড পয়জন দ্য লয়ার এক্সিস্টেন্স ইন দ্য প্রিজন? কোন চিন্তা বা ভাবনাটা ব্যাংকার বলেছিলেন যে লয়ার জীবনকে আরও বেশি বিষাক্ত করে তুলবে ওই জেলখানার মধ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, দ্যাট হি হ্যাড দ্য রাইট টু স্টেপ আউট অ্যাট এনি মোমেন্ট। এই কথাটা যে তার সম্পূর্ণ অধিকার আছে, সে যে কোনো মুহূর্তে বাইরে বেরিয়ে আসতে পারে। চলো আবার আমাদের পড়া শুরু করা যাক। এতক্ষণ অবধি আমরা দেখলাম একজন বৃদ্ধ ব্যাংকার 15 বছর আগে একজন যুবক আইনজীবীর সাথে যে 20 লক্ষ টাকার বাজিটি তিনি খেলেছিলেন সেটি সম্বন্ধে তার পড়ার ঘরে পায়চারি করতে করতে ভাবছিলেন। এরপর অ্যান্ড হি আস্কড হিমসেলফ, আর সে নিজেকে প্রশ্ন করল, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট? এই বাজিটির উদ্দেশ্যই বা কী ছিল? হোয়াট ইজ দ্য গুড, কি লাভ হলো of that man's losing 15 years of his life, লোকটা তার জীবনের 15 বছর হারিয়ে and my throwing away 2 millions, আর আমার 2 মিলিয়ন টাকা খরচ করে? ক্যান ইট প্রুভ, এটা কি প্রমাণ করতে পারে দ্যাট ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স, মৃত্যুদণ্ড ভালো না খারাপ, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আজীবন কারাবাসের চেয়ে?
নো ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। না সব কিছুই ছিল অর্থহীন আর বোকামো। এখানে ননসেন্সিক্যাল মানে হলো অর্থহীন বা অযৌক্তিক। অন মাই পার্ট, আমার দিক থেকে ছিল ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান, একজন আদরে বেড়ে ওঠা লোকের খামখেয়ালি মাত্র। এখানে ক্যাপ্রিস মানে হচ্ছে খামখেয়াল বা অদ্ভুত ইচ্ছা, আর প্যাম্পার্ড মানে হচ্ছে আদরে বেড়ে ওঠা বা বেশি যত্নে অভ্যস্ত। অ্যান্ড অন হিজ পার্ট, আর তার দিক থেকে ছিল সিম্পল গ্রিড ফর মানি, সোজাসাপটা টাকার লোভ। সংক্ষেপে বললে ব্যাংকার ভাবছিলেন এই বাজির আসলে কোনো অর্থই ছিল না। একজন মানুষ 15 বছর হারালো আর তিনি 2 মিলিয়ন টাকা হারানোর ঝুঁকি নিলেন, কিন্তু এতে কিছুই প্রমাণ হয়নি, না মৃত্যুদণ্ড ভালো না আজীবন কারাদণ্ড। তিনি মনে করলেন যে এটা ছিল তার দিক থেকে একটি খামখেয়ালি, আর বন্দির দিক থেকে এটা ছিল টাকার প্রতি একটা লোভ। এরপর দেন হি রিমেম্বার্ড, তারপর সে মনে করলো হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায় কি ঘটেছিল। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তরুণ লোকটি তার বন্দি জীবনের বছরগুলি কাটাবে আন্ডার দ্য স্ট্রিকেস্ট সুপারভিশন, কঠোর নজরবন্দির মধ্যে। এখানে 3টে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দিত্ব বা বন্দি জীবন, স্ট্রিকেস্ট মানে হচ্ছে সবচেয়ে কঠোর, আর সুপারভিশন মানে হচ্ছে তত্ত্বাবধান বা নজরদারি। ইন ওয়ান অফ দ্য লজেস ইন ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানে থাকা লজগুলির মধ্যে একটিতে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, এটাও চূড়ান্ত হয়েছিল যে ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে হি শুড নট বি ফ্রি, সে স্বাধীন হবে না, টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, লজের দরজার চৌকাঠ পেরিয়ে যেতে, টু সি হিউম্যান বিংস, মানুষকে দেখতে, টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠস্বর শুনতে, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, বা কোনো চিঠি কিংবা সংবাদপত্র পেতে। চলো এবার একটু সংক্ষেপে দেখা যাক। ব্যাংকার মনে করলেন সেই সন্ধ্যায় ঠিক কি হয়েছিল। সেই সন্ধ্যায় ঠিক করা হয় যে তরুণটি পুরো 15 বছর ব্যাংকারের বাগানের একটি লজে বন্দি থাকবে। এর সাথে সে কোনো মানুষজনকে দেখতে পারবে না, আর তার সাথে কোনো মানুষের কণ্ঠস্বরও শুনতে পারবে না, কোনো চিঠি বা খবরের কাগজও পাবে না। পুরো সময়টাই থাকবে কঠোর নজরবন্দির মধ্যে। এরপর হি ওয়াজ অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয়েছিল টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, একটি বাদ্যযন্ত্র ও বই রাখার। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং অনুমতি দেওয়া হয়েছিল চিঠি লেখার। টু ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করার। অ্যান্ড টু স্মোক, এবং ধূমপান করার। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, চুক্তির শর্ত অনুযায়ী দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগতের সঙ্গে তার একমাত্র যোগাযোগ ছিল ওয়ার বাই এ লিটিল উইন্ডো, একটি ছোট্ট জানলার মাধ্যমে, মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, যেটা শুধুমাত্র ওই উদ্দেশ্যেই বানানো হয়েছিল। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যে কোনো কিছু চাইতে পারত। বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, বই, গান, মদ ইত্যাদি। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড, যত খুশি চাহিদা অনুযায়ী। বাই রাইটিং অ্যান অর্ডার, শুধু একটি চিরকুট লিখে জানালে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেগুলোকে শুধুমাত্র জানলার মাধ্যমেই পেতে পারত। সংক্ষেপে বললে তরুণ বন্দি আইনজীবী চাইলে বই, বাদ্যযন্ত্র, মদ বা ধূমপান সবকিছুই করতে পারত, তবে বাইরের জগতের সাথে যোগাযোগ ছিল শুধুমাত্র একটি ছোট্ট জানলার মাধ্যমে। সে লিখে যে কোনো জিনিস চাইতে পারত, কিন্তু তা পেত জানলা দিয়ে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড, চুক্তিটি নির্ধারণ করেছিল ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রাইফেল, প্রত্যেকটি ছোটোখাটো ও খুঁটিনাটি বিষয়, দ্যাট উড মেক হিজ ইমপ্রেশনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যেগুলো তার কারাবাসকে একেবারে একাকী রাখবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান, এবং তরুণ ব্যক্তিকে বাধ্য করেছিল টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, সেখানে পুরোপুরি 15 বছর থাকার জন্য। বিগিনিং ফ্রম 12 o'clock, যা শুরু হবে 12টায়, অফ নভেম্বর 14, 1870, 14ই নভেম্বর 1870 সাল থেকে। অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock, আর শেষ হবে ঠিক 12টায়, অফ নভেম্বর 14, 1885, 14ই নভেম্বর 1885 সালে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট, সামান্যতম চেষ্টাও, অন হিজ পার্ট, তার পক্ষ থেকে, টু ব্রেক দ্য কন্ডিশন, শর্ত ভাঙার জন্য,
ইফ অনলি 2 মিনিটস বিফোর দ্য এন্ড, যদি শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগেও হয়, রিলিজ দ্য ব্যাংকারকে মুক্ত করত ফ্রম দ্য অব্লিগেশন, দায়বদ্ধতা থেকে, টু পে হিম 2 মিলিয়নস, তাকে 20 লক্ষ টাকা দেওয়ার হাত থেকে। চলো যতদূর পড়লাম একবার সংক্ষেপে দেখা যাক। চুক্তিতে প্রতিটি ছোট বড় বিষয়ে বলা ছিল যেন তার বন্দিত্ব একদম একা হয়। তরুণটি বাধ্য ছিল ঠিক 14 নভেম্বর 1870 থেকে 14 নভেম্বর 1885 পর্যন্ত মোট 15 বছর সেখানে একাকী থাকতে। যদি তরুণ আইনজীবী বন্দি সময় শেষ হওয়ার ঠিক আগে পর্যন্ত কোনো শর্ত ভাঙে, তাহলে ব্যাংকারকে আর সেই 20 লক্ষ টাকা দিতে হবে না। এরপর ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, বন্দি জীবনের প্রথম বছরে, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ, যতদূর বোঝা যায়, ফ্রম হিজ ব্রিফ নোটস, তার ছোট ছোট নোট থেকে, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি, বন্দি ভীষণভাবে কষ্ট পেয়েছিল, ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, একাকিত্ব আর হতাশা থেকে। দ্য সাউন্ডস অফ পিয়ানোর শব্দ কুড বি হার্ড কন্টিনিউয়ালি, অবিরাম শোনা যেত, ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, দিনরাত তার থাকার কক্ষ থেকে। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, সে মদ আর তামাক নিতে অস্বীকার করেছিল। সংক্ষেপে বললে, বন্দিত্বের প্রথম 1 বছরে বন্দি আইনজীবী ভীষণ একাকিত্ব আর হতাশায় ভুগেছিল। দিনরাত তার ঘর থেকে পিয়ানোর সুর শোনা যেত। সে মদ আর সিগারেট প্রথম বছর গ্রহণ করেনি। এরপর ওয়াইন হি রোড, মদ সে লিখেছিল, এক্সাইটস দ্য ডিজায়ার, ইচ্ছাগুলোকে আরও বেশি উত্তেজিত করে, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোজ অব দ্য প্রিজনার, আর ইচ্ছাগুলোই বন্দির সবচেয়ে বড় শত্রু। অ্যান্ড বিসাইডস, এছাড়াও, নাথিং কুড বি মোর ডিয়ারি, আর কিছুই এর চেয়ে বেশি ক্লান্তকর হতে পারে না, দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো মানের মদ পান করা, অ্যান্ড সিইং নো ওয়ান, এবং কাউকে সামনে না দেখা, অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, আর তামাক তার ঘরের বাতাসকে নষ্ট করত। ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে, দ্য বুকস হি সেন্ট ফর, যে বইগুলো সে চেয়েছিল, ওয়াজ প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, তেমন কিছু গম্ভীর ছিল না, বেশ হালকা ধরনের ছিল। নোভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল প্রেম কাহিনী ভিত্তিক উপন্যাস, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, উত্তেজনাপূর্ণ আর কল্পনাপ্রবণ গল্প, অ্যান্ড সো অন, এবং এরকমই ইত্যাদি। সংক্ষেপে বললে, বন্দি বলেছিল মদ জিনিসটা ইচ্ছাকে আরও বেশি বাড়িয়ে তোলে, আর তা বন্দির সবচেয়ে বড় শত্রু। তাছাড়া একা বসে মদ খাওয়া খুবই বিষণ্ণ একটা ব্যাপার, আর তামাক ঘরের বাতাসকে নষ্ট করে। প্রথম বছরে সে মূলত হালকা ধরনের প্রেম কাহিনী ও উত্তেজনাময় উপন্যাস পড়েছিল। ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজের পিয়ানোটি নীরব ছিল, অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, আর বন্দি শুধু ক্লাসিক বই পড়তে চাইতো। ইন দ্য ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেন, আবার সঙ্গীত শোনা যেত, অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, আর বন্দি মদ চেয়েছিল। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, যারা জানলার ভেতর দিয়ে তাকে দেখতো, said that all that year, তারা বলেছিল পুরো বছর, he spent doing nothing but eating and drinking, সে শুধু খাওয়া দাওয়া করেই সময়টা কাটিয়েছে, and laying on his bed, আর বিছানায় শুয়ে থেকেছে, frequently yearning, প্রায়শই হাই তুলতো, and angrily talking to himself, আর রেগে গিয়ে নিজের সঙ্গে কথাবার্তা বলতো। সংক্ষেপে দেখলে, দ্বিতীয় বছরে সে শুধু ক্লাসিক বই পড়তো, পিয়ানো বাজানো বন্ধ ছিল। পঞ্চম বছরে আবার সে সঙ্গীত শোনা গিয়েছিল, আর তার সাথে তিনি চেয়েছিলেন মদ। যারা তাকে লক্ষ্য রাখত তারা বলেছিল সারা বছর শুধু সে খাওয়া দাওয়া করেই কাটিয়েছে, এবং শুয়ে থেকে হাই তুলে ও নিজের সঙ্গে রাগে কথা বলে নিজের সময়টাকে কাটিয়েছে। He did not read books, সে বই পড়তো না। Sometimes at night he would sit down to write, মাঝে মাঝে রাতে সে লিখতে বসতো। He would spend hours writing, ঘন্টার পর ঘন্টা লিখে যেত। And in morning tear up all that he had written, আর সকালে যা লিখেছিল সব কিছু ছিঁড়ে ফেলতো। More than once he could be heard crying, একাধিকবার তাকে কাঁদতে শোনা গিয়েছিল।
সংক্ষেপে বললে সে আর বই পড়তো না, মাঝে মাঝে রাতে সে বসে অনেকক্ষণ লিখত, কিন্তু সকাল হলেই সে সেই সমস্ত লেখা ছিঁড়ে ফেলতো। তাকে একাধিকবার কাঁদতে শোনা গিয়েছিল। চলো, যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজকের পড়াটা এতদূর অবধি থাক। এবার আমরা শেষবার আরেকবার কুইক রিকল টেস্ট করব যতটুকু আমরা পড়লাম। চলো শুরু করা যাক। হাউ ডিড দ্য ব্যাংকার আলটিমেটলি জাজ দ্য বেট? ব্যাংকার শেষ পর্যন্ত বাজিটি কিভাবে বিচার করেছিলেন? অপশন এ ভ্যালুয়েবল এক্সপেরিমেন্ট, একটি মূল্যবান পরীক্ষা। অপশন বি ফেয়ার টেস্ট অফ ক্যারেক্টার, একটি চরিত্রের সঠিক পরীক্ষা। অপশন সি ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, অর্থাৎ অর্থহীন আর বোকামো। আর অপশন ডি মোরাল নেসেসিটি, একটি প্রয়োজনীয় নৈতিকতা। তো শেষের পড়াটাই আমরা দেখলাম যে ব্যাংকার যখন 15 বছর আগে তার বাজি ধরাটা সম্বন্ধে ভাবছিল, এখন ঠান্ডা মাথায় তার মনে হচ্ছে যে এই সমস্ত কিছুই বোকামো আর অর্থহীন ছিল। তো এখানে অপশন সি ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, ওয়্যার ওয়াজ দ্য ইয়ং ম্যান কনফাইন্ড ফর দ্য বেট? তরুণ যুবকটিকে কোথায় আটকে রাখা হয়েছিল বাজির জন্য? তো আমরা দেখেছিলাম ব্যাংকারের বাগানের একটা লজের মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল। তো এখানে অপশন বিতে দেওয়া আছে ইন এ লজ ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, এটাই ঠিক হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখা যাক। আন্ডার হোয়াট সুপারভিশন ওয়াজ হিজ ক্যাপটিভিটি টু বি ক্যারিড আউট? কীরকম তত্ত্বাবধানে তাকে বন্দি রাখা হবে? আমরা দেখেছিলাম সুপারভিশন মানে হচ্ছে তত্ত্বাবধানে, আর ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি রাখা। আমরা দেখেছিলাম যে একটা কঠোর চুক্তি তৈরি করা হয় যেখানে তাকে বাইরে বেরোতে দেওয়া হবে না, কারোর সাথে দেখা করতে দেওয়া হবে না, এমনকি কারোর গলার আওয়াজ পর্যন্ত তাকে শুনতে দেওয়া হবে না। তাই এখানে অপশন সি দ্য স্ট্রিকেস্ট সুপারভিশন, কঠোরতম তত্ত্বাবধান, সেটা ঠিক হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখা যাক। হুইচ অফ দিস ওয়াজ দ্য প্রিজনার অ্যালাউড টু হ্যাভ ডিউরিং হিজ কনফাইনমেন্ট? নিচের মধ্যে কোনগুলি বন্দিকে ব্যবহার করতে দেওয়া হবে তার বন্দি অবস্থায়? তো দেখো এখানে অপশন সিতে দেখা যাচ্ছে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বুকস, ওয়াইন অ্যান্ড টোব্যাকো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। হাউ কুড দ্য প্রিজনার রিসিভ বুকস, মিউজিক অ্যান্ড ওয়াইন? তো আমরা দেখেছিলাম যে বন্দি যা যা জিনিস লাগবে সেটা একটা ছোট্ট চিরকুটের মধ্যে লিখে জানলার বাইরে দিয়ে দিতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত কিছু জিনিস তাকে দেওয়া হবে। তাহলে এখানে দেখো অপশন এতে দেওয়া আছে থ্রু এ স্মল উইন্ডো, একটা ছোট্ট সরু জানলা যেটা ওই পারপাসের জন্যই তৈরি করা হয়েছিল। তো এখানে অপশন এ ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন, হোয়েন ডিড দ্য সলিটারি কনফাইনমেন্ট বিগিন অ্যান্ড এন্ড? কখন এই একাকী বন্দি অবস্থা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স আছে, ঠিক আছে? তো এখানে অপশন বি হয়ে যাবে। দেখো নভেম্বর 14, 1870 থেকে নভেম্বর 14, 1885। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। হোয়াট কুড ভয়েড দ্য ব্যাংকার্স অব্লিগেশন টু পে 2 মিলিয়নস? ভয়েড মানে হচ্ছে বাতিল করা বা খারিজ করা, আর অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা বা দায়িত্ব। তো এর মানে হচ্ছে 2 মিলিয়ন টাকা পরিশোধের জন্য ব্যাংকারের যে বাধ্যবাধকতা সেটা আইনজীবীর কোন কাজ করলেই বাতিল হয়ে যাবে। আমরা দেখেছিলাম যে কোনো রকমের কন্ডিশন যদি সে ব্রেক করে, যে কন্ডিশন চুক্তিপত্র তৈরি করা হয়েছিল সেটা ছাড়া পাওয়ার কয়েক মিনিট আগে পর্যন্ত যদি হয়, তাহলে ব্যাংকার ওই 2 মিলিয়ন টাকার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে যাবে। এখানে অপশন সি এনি অ্যাটেম্পট টু ব্রেক কন্ডিশনস ইভেন 2 মিনিটস আর্লি, এই অপশনটি ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার ফ্রম হোয়াট ডিড দ্য প্রিজনার সাফার মোস্ট? প্রথম বছরে বন্দি কোন জিনিসটি বেশি ভোগ করেছিল? তো আমরা পড়েছিলাম প্রথম বছরে সে একাকিত্ব আর ডিপ্রেশন ভোগ করেছিল, যেটা এখানে অপশন সিতে দেওয়া আছে। চলো পরের প্রশ্নটা দেখা যাক। হোয়াই ডিড হি রিফিউজ ওয়াইন অ্যান্ড টোব্যাকো আফটার দ্য ফার্স্ট ইয়ার? কারণ সে ছোটোখাটো চিরকুটে লিখেছিল যে মদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের ইচ্ছাকে বাড়িয়ে দেয়, উত্তেজনাকে বাড়িয়ে দেয়। তাই বন্দীদের জন্য মদ হচ্ছে একদম খারাপ একটা জিনিস। আর টোব্যাকো কি করে, তার ঘরের যে বাতাসটা থাকে সেটাকে নষ্ট করে দেয়। এখানে অপশন বিতে এই উত্তরটা দেওয়া আছে, ওয়াইন এক্সাইটেড ডিজায়ার্স, টোব্যাকো স্পয়েল দ্য এয়ার। এর পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ বুকস ডিড হি রিকোয়েস্ট ইন হিজ সেকেন্ড ইয়ার? কোন ধরনের বই সে দ্বিতীয় বছরে চেয়েছিল? প্রথম বছর আমরা দেখেছিলাম যে সে রোম্যান্টিক কিছু জিনিস পড়েছিল, আর দ্বিতীয় বছরে সে অনলি ক্লাসিক্স যে বইগুলো হয় সেইগুলো চেয়েছিল। তো এখানে অপশন বিতে দেওয়া আছে। এর পরের প্রশ্নে যাওয়া যাক।
হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাউন্ড কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছর কোন বাদ্যযন্ত্রের আওয়াজ দিন রাত শোনা গিয়েছিল? তো পিয়ানো সে বাজাতো, তো এখানে অপশন বি আছে পিয়ানো, তো এটা ঠিক উত্তর হয়ে যাবে। এরপর হোয়াট টাইপ অফ বুকস ডিড দ্য প্রিজনার রিকোয়েস্ট ইন হিজ ফার্স্ট ইয়ার? প্রথম বছর সে কোন ধরনের বই চেয়েছিল? তো আমরা এই সবে দেখেছিলাম যে নোভেলস উপন্যাস চেয়েছিল আর ওই প্রেম রোমান্টিক কাহিনী চেয়েছিল। তো এখানে অপশন সি নোভেল উইথ কমপ্লিকেটেড লাভ প্লটস এটা ঠিক হয়ে যাবে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানিও। তার সাথে তোমরা যদি নতুন আমাদের চ্যানেলে এসে থাকো, প্রথমবার আমার ভিডিও দেখে থাকো, তোমাদের জন্য 2-4 কথা আমি বলতে চাই। 2025-এ সম্পূর্ণ ইউটিউবের মধ্যে এই প্রথমবার কমপ্লিট ফ্রি ব্যাচ আনতে পেরেছে স্টাডি জমজমাটি, শুধুমাত্র তোমাদের জন্য। কোথাও বেশি বেশি টাকা দিয়ে তোমাদের পড়তে হবে না। এই চ্যানেলের মধ্যে একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে পরপর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভিডিও ছাড়া হচ্ছে। তার সাথে তার সুন্দর পিডিএফ নোটস, যেটা আমি এই সবে তোমাদের পড়ালাম, সেটাও আমাদের ডাউট গ্রুপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে। আর সাথে তো দেখতেই পাচ্ছ কীরকম আমরা টেক্সটের সাথে কোশ্চেন সঙ্গে সঙ্গে সলিউশন করে নিচ্ছি। তবে এটা জাস্ট একটা কুইক রিমাইন্ডার, কিন্তু বড় যে প্রশ্ন কমপ্লিট যে একটা চ্যাপ্টার ধরে যে প্রশ্ন উত্তর হয় তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলোকে অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, তোমরা কিভাবে পিডিএফ আর নোটস ফ্রিতে পাবে তার জন্য দেখো এই ভিডিওর নিচেই কমেন্ট সেকশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা পরপর প্রত্যেকটা লিঙ্কে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানেই আমি এই ফ্রি পিডিএফ প্রোভাইড করি। তবে সেটা কিন্তু শুধুমাত্র 1000 জনের জন্যই। প্রথম 1000 জন যারা জয়েন হবে তাদের জন্যই এই ফ্রি পিডিএফ দেওয়া হবে, তারপর কিন্তু আমি লিঙ্ক বন্ধ করে দেবো। তাই তাড়াতাড়ি করো, টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলোতে। ততক্ষণের জন্য বাই বাই।